नमस्कार जी। एक बार बताएंगे जरा, स्क्रीन एंड साउंड आ रही है? स्क्रीन विजिबल है? चैट पे लिख दीजिए। क्या बोले सर? विवेकानंद जी, अगर आप हैं तो प्लीज चैट पे लिखिए। हाँ सर, हम हैं, हम जुड़े हुए हैं। मैं सुन नहीं पाऊंगा, थोड़ा टेक्निकल इशू है। बेहतर है आप एक बार चैट पे लिख दीजिए कि यस आप सुन पा रहे हैं। बाय द वे, এখন ডিসকাশন আমরা শুরু করছি বাংলাতে। আমাদের আজকের আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে কি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ কি কোটিপতি হতে পারেন, যদি হতে পারেন তাহলে সেটা কিভাবে। তো আজকের আলোচনাটা আমরা শুরু করছি। আমরা প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি চারটে কোয়াড্র্যান্ট দেখাচ্ছি, যেখানে প্রথম কোয়াড্র্যান্টে ই লেখা আছে। ওকে, প্রথম কোয়াড্র্যান্টে ই, দ্বিতীয় কোয়াড্র্যান্টে এস, তৃতীয়তে বি এবং চতুর্থতে আই। এখানে ই কথাটার মানে হচ্ছে এমপ্লয়িজ। গোটা পৃথিবীতে যত লোক আছেন তার মধ্যে যত রকম পেশা আছে, বিভিন্ন রকম পেশার মানুষ নিযুক্ত আছেন, তার মধ্যে এই চারটে ক্যাটাগরির মানুষকেই আমরা কিন্তু দেখতে পাই। কিছু মানুষ তারা চাকরি করেন, মানে এমপ্লয়ি হতে পারে, তিনি প্রাইভেট কোনো ফার্মে, প্রাইভেট কোনো কোম্পানিতে তিনি চাকরি করেন, তিনি প্রাইভেট এমপ্লয়ি হতে পারেন, তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু তিনি চাকুরিজীবী, তিনি চাকরি করেন, কারোর আন্ডারে চাকরি করেন, কাজ করেন, জব করেন, রাইট? এরা সবাই ই ক্যাটাগরি মানে এমপ্লয়ি ক্যাটাগরিতে পড়ছেন, ঠিক আছে? তো টাকা উপার্জনের জন্য আমাদেরকে বিভিন্ন পেশায়, কোনো না কোনো পেশায় যুক্ত থাকতে হয়। তার মধ্যে কত ধরনের ব্রড ক্যাটাগরি হতে পারে, সেই ব্রড ক্যাটাগরি আমরা বলছি চার ধরনের। এমপ্লয়ি হয়ে আমরা টাকা উপার্জন করতে পারি, তার একটা লিমিটেশন আছে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই আমাকে স্যালারি দেবে, সেটা গভর্নমেন্ট হোক অথবা কোম্পানির মালিক হোক। দ্বিতীয় টাইপটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। দ্বিতীয় টাইপটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, নিজেই নিজেকে চাকরি দিয়েছি, আমাকে কেউ চাকরি দেয়নি, আমি নিজেই নিজেকে চাকরি দিয়েছি। কোনো ছোটখাটো উদ্যোগ, ছোটখাটো কোনো ফ্যাক্টরি বলতে পারেন, কুটির শিল্প বলতে পারেন, যেগুলো আমি নিজের উদ্যোগে শুরু করেছি, তাহলে আমি সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? যারা প্রফেশনাল দেখেন, এই যেমন টিউটার্স, যারা বাড়িতে পড়ান বা কারো বাড়িতে গিয়ে পড়ান বা নিজের বাড়িতে পড়ান বা কোনো একটা সেন্টার ভাড়া করে সেখানে পড়ান, টিউটার্স, এরাও কিন্তু সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? ডাক্তাররা যারা সরকারি চাকরি টাকরি করেন না বা কোনো হসপিটাল, কোনো নার্সিং হোমে চাকরি করেন না, তিনিও কিন্তু সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? এরকম বিভিন্ন পেশার মানুষ আছেন যারা তাদের পরিষেবা দিয়ে তারা উপার্জন করে থাকেন, তারা কিন্তু সবাই সেলফ এমপ্লয়েড। এছাড়া কুটির শিল্প করেছেন যারা, ছোটখাটো একটা আইসক্রিম কল, আইসক্রিমের ফ্যাক্টরি যিনি ওপেন করেছেন, তিনিও কিন্তু সেলফ এমপ্লয়েড। কেউ দেখবেন হয়তো চাউমিন বানানোর, চাউমিন মানে চাউমিন প্রিপেয়ার করে লোককে বিক্রি করা, সেটা নয়, আমি যে চাউমিন, র চাউমিনটা যারা ছোটখাটো উদ্যোগ নিয়ে বাড়িতে বানাচ্ছেন একটা মেশিন লাগিয়ে, তিনিও কিন্তু সেলফ এমপ্লয়েড। আবার সেলফ এমপ্লয়েড আপনি দেখুন, যেমন কিনা যারা, আপনি দেখবেন একটা গুড় তৈরি করা, মানে এখানে এই দিকটা খুব বেশি আছে, এগুলো আখের চাষ যেখানে অনেক বেশি হয়, সেখানে আপনারা দেখবেন গুড়ের কলু বা গুড় তৈরি করার যারা ওই সেই প্রজেক্টটা ওপেন করেন, তারাও কিন্তু আপনার সেলফ এমপ্লয়েড। এরকম সেলফ এমপ্লয়েডের অনেক উদাহরণ আপনারা পেতে পারেন, ঠিক আছে?
তাদেরও একটা অবশ্যই তাদের যে ইনকামের গণ্ডিটা পরিসীমাটা সেটা কিন্তু এমপ্লয়িজদের থেকে অনেকখানি ব্যাপ্ত, মানে অনেকখানি বড়। তারা কিন্তু যদি অনেক বেশি ধৈর্য সহকারে, অনেক বেশি পরিশ্রম সহকারে নিজের প্রতিভার সম্পূর্ণভাবে ব্যবহার করেন, তারা দেখা যায় অনেকখানি এমপ্লয়িদের থেকে অনেক বেশি উপার্জন করতে পারেন এবং ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। এরপরে একটু বড় লেভেলে যারা উদ্যোগপতি, মানে খুব বড় লেভেল থেকে শুরু করতে হবে এমনটা নয়, মোটামুটি বড় লেভেলের যারা, মাঝারি লেভেল থেকে শুরু করে বড় ধরনের, তারা হচ্ছেন বিজনেসম্যান। সেটা আপনি ধরুন আপনার এলাকায় কোনো একটা সমিল মালিক, মানে কাঠের গোলার মালিক, অথবা আপনি দেখছেন কোল্ড স্টোরেজের মালিক, কোল্ড স্টোরেজ তো জানেনই, অথবা আপনি দেখছেন ধানের বা চালের বা তিলের পাটের আড়তদার, বা কমিশন এজেন্ট, বড় সড়ো কোনো বিভিন্ন জিনিস ট্রানজাকশন করার। তো এরা সবাই কিন্তু বিজনেসম্যান। এখান থেকে শুরু করে বিজনেসম্যান যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, ধরুন বিভিন্ন ব্যাংকিং কোম্পানিগুলো আছে, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, অথবা আপনি তেলের কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, কিংবা আপনি অন্যান্য কোম্পানি যেমন রিলায়েন্স কোম্পানি দেখতে পাচ্ছেন, আপনি ভোডাফোন দেখেছেন, এয়ারটেল দেখেছেন। তো বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন পরিষেবায় যুক্ত আছে, হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পাচ্ছেন। এরকম বিভিন্ন কোম্পানি, টাটা মোটরস দেখতে পাচ্ছেন, অথবা টাইটান দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন, বিভিন্ন জিনিস তৈরি করে তারা বাজারে বিক্রি করে। তাদের একটা প্রোডাকশন লাইন আছে, তাদের একটা সেলস লাইন আছে, তাদেরকে অনেক ম্যানেজার নিয়োগ করতে হয়, ম্যানেজারের ওপরে আরো ম্যানেজার আছেন, তারপরে এমডি আছেন। এই বিভিন্ন একটা বড় সেট আপ করতে হয়, ফ্যাক্টরি লাগাতে হয়, এবং কয়েক হাজার কোটি টাকার তারা কিন্তু বিনিয়োগ করে, তারপরে বা কমসে কম প্রথম অবস্থাতেও অন্তত কয়েকশো কোটি টাকার বিনিয়োগ লাগে। খুব ছোট কোম্পানি হলেও অন্তত 20-30 কোটির নিচে কোনো গল্পই হয় না, ছোটখাটো ফ্যাক্টরি তারা ওপেন করতে পারেন। তো এরকম ফ্যাক্টরি ওপেন করে তারপর তারা বিজনেস করছেন। এবার বিজনেস করার ক্ষেত্রে টাকা তাদেরকে বিনিয়োগ করার জন্য নিজের টাকা না থাকলে, তাদের নিজের অল্প আছে, বেশি টাকার প্রয়োজন, তারা ব্যাংক থেকে লোন নিতে হয়। অনেক সময় ব্যাংক লোন দিতে চায় না, তাদেরকে লোকের কাছ থেকে চড়া সুদেতে লোন নিতে হয়। তারপরে এই সমস্ত কাণ্ড কারখানা করে যখন তারা ফ্যাক্টরির শেড বানালেন, মেশিনারি কিনলেন, কেনার পরে প্রোডাকশন চালু করলেন, সে প্রোডাকশন চালু করার পথে অনেকগুলো অন্তরায় বা বাধা থাকতে পারে। লেবাররা ঠিক মতন কাজ করছে না, কেউ কাজে ফাঁকি দিচ্ছে, অথবা সুপারভাইজার ঠিক মতন দেখভাল করছে না, মানে প্রোডাকশনটা ঠিক মতন হচ্ছে না। আবার প্রোডাকশন হচ্ছে তো দেখা যাচ্ছে মার্কেটে কম্পিটিশনে তারা কম দামে জিনিসটাকে বাজারে ছাড়তে পারছে না, তা কম দামে ছাড়তে গেলে লস হয়ে যাচ্ছে। আবার কর্মীদের মাইনে মেটাতে হচ্ছে, বোনাসের ব্যাপার আছে, এরকম অনেক নতুন নতুন দাবি দেওয়ার ব্যাপার আছে। সমস্ত কিছু ঝক্কি সামলে যদি যে কস্টে সে তার প্রোডাক্টটাকে বাজারে লঞ্চ করতে পারছে, তার থেকে মানে যে কস্টে সে বের করতে পারলো ফ্যাক্টরি থেকে জিনিসটা, তার থেকে যদি বেশি দামে, ধরা যাক 100 টাকা তার খরচা পড়লো, এবার যদি সে 105 টাকাও জিনিসটা বিক্রি করতে পারে, তবে কিন্তু সে 5 টাকা প্রফিট করতে পারবে। তার মধ্যে থেকে তার কর্মীদের মাইনে, ব্যাংকের ইন্টারেস্ট, তারপরে ইলেকট্রিসিটি বিল, কর্মীদের জন্য ইএসআই, পিএফ ইত্যাদি ইত্যাদি অনেক খরচার ব্যাপার আছে। তারপরে 5 টাকা থেকে হয়তো তার যদি 50 পয়সা বাঁচে, সেটাও অনেক ব্যাপার। ঠিক আছে, তো এত ঝক্কি ঝামেলার পর এটা তাকে করতে হয়, তাকে প্রচুর টেনশন, প্রচুর হ্যাপা পোয়াতে হয়, প্রচুর পরিমাণে টেনশন তাকে নিতে হয়, তবে কি একজন বিজনেসম্যান কিন্তু বিজনেসে ধীরে ধীরে সফলতা অর্জন করতে পারেন। আর লাস্ট কোয়াড্রেন্টে যেটা আছে, এই যে আই, এখানে আই স্ট্যান্ডস ফর ইনভেস্টর। প্রথম ক্যাটাগরি বলেছিলাম এমপ্লয়িজ, সরকারি অথবা বেসরকারি চাকুরে। দ্বিতীয় ক্যাটাগরি বলেছিলাম সেলফ এমপ্লয়েড, যারা নিজেরাই কোনো নিজেকে কর্মে নিযুক্ত করেছেন, নিজেরাই নিজের কাজের মালিক, কারোর কাছে তিনি জমা খরচ দেন না, তিনি নিজেই নিজের কাছে হিসাব দেন, নিজেই নিজের বিজনেসটাকে চালান। আর একদল আছেন বিজনেসম্যান, তারা
ছোট বড় বিভিন্ন কোম্পানি ওপেন করে বিজনেসটা করেন, অথবা আড়ত খুলে অথবা বড় ব্যবসা কেন্দ্র ওপেন করে তারা ব্যবসাটা করেন। আর একদল মানুষ আছেন যারা না এমপ্লয়ি, না সেলফ এমপ্লয়েড, না বিজনেসম্যান, তারা হচ্ছেন ইনভেস্টার্স। তো আপনি এমপ্লয়ি থাকা অবস্থায় কত টাকা সেভিংস করতে পারবেন আর কত দিনে আপনি কোটিপতি হতে পারবেন, এটার হিসাব আপনি করে দেখুন। সেলফ এমপ্লয়েড অবস্থায় থেকে আপনি প্রতি মাসে আপনার সংসার খরচা চালিয়ে কত টাকা সেভিংস করতে পারবেন আর কত বছরে আপনি কোটিপতি হতে পারবেন, এটা একটা ক্যালকুলেশন করুন। আর বিজনেসম্যান হতে গেলে প্রথমে আপনার নিজস্ব পুঁজি কয়েক কোটি টাকা থাকতে হবে, তবে আপনি বিজনেসম্যান হতে পারবেন। মানে সেই অর্থে বিজনেসম্যান একটু বড় সড়ো ধরনের, খুব বড় না হলেও একটু বড় সড়ো কয়েক কোটি টাকা থাকতে হবে, তবে কি আপনি বিজনেস করার জন্য একটা উপযুক্ত জায়গায় আপনি জায়গা নিতে পারবেন। সেখানে বিল্ডিং বানাতে হবে, যদি বিল্ডিং নাও বানান, সেখানে জায়গা আপনি নাও কেনেন, তবু আপনাকে লিজে নিতে হবে, তারও একটা পরিমাণ, বিশাল পরিমাণ। তারপরে কর্মচারী রাখতে হবে, তারপরে আপনার প্রচুর পুঁজি বিনিয়োগ করতে হবে, ট্রান্সপোর্টের যে ব্যবস্থাগুলো সেগুলোকে আপনাকে অ্যাভেল করতে হবে, ইত্যাদি অনেক যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য পুঁজির প্রয়োজন। তাই অত টাকা যদি আপনার থাকে তো আপনি পরিশ্রম করে অবশ্যই আরো উন্নতি করতে পারবেন। কোটিপতি আপনি 2-4-10 কোটিপতি আগে থেকে থাকলে আপনি পরিশ্রম করে করে ধীরে ধীরে, যদি আপনার কাজের ধারা ঠিক থাকে, আপনার পথটা ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু ওই 5 কোটি থেকে ধীরে ধীরে 10, 20, 30 কোটি, 50 কোটিতেও পৌঁছে যেতে পারবেন। কিন্তু তার ইনিশিয়াল প্রাথমিক শর্ত হচ্ছে আপনার কাছে কয়েক কোটি থাকতে হবে প্রথমে। মানে আপনার পূর্বপুরুষদের উপার্জিত যে অর্থ, তার একটা বড় অংশ আপনার কাছে থাকতে হবে। কিন্তু সেটা যাদের নেই, আমি তাদের জন্য আজকের আলোচনাটা রাখছি। তারা কি হতে পারে, তারা চেষ্টা করে আরেক শ্রেণীর মানুষ আছেন যাদেরকে আমরা বলি ইনভেস্টার। তারা না এমপ্লয়ি, কারো কাছে চাকরি করেন না, সরকারি অথবা বেসরকারি। তারা সেলফ এমপ্লয়েডও নন, নিজেই নিজেকে কোনো কাজে নিযুক্ত করেননি। তারা কোনো ছোট বড় বিজনেস বা কোনো কোম্পানি কিচ্ছু চালান না। তাদের কাছে পয়সা আছে, আগে থাকতে তাদের পূর্বপুরুষদের উপার্জন করা পয়সা আছে। সেই টাকাটাকে তারা বুদ্ধি দিয়ে, বিচক্ষণতার সঙ্গে বিশ্লেষণ করে তারা কি করেন, পৃথিবীর বিভিন্ন দেশেতে যে বড় বড় কোম্পানি, ছোট বড় বিভিন্ন ধরনের কোম্পানি, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোতে তিনি কি করেন, তার মধ্যে বাছাই করে দেখেন যে কোন কোম্পানিটাতে টাকা বিনিয়োগ করলে আমার আখেরে লাভ হবে। তো সেই বাছাই করে তারা কি করেন, তারপরে তারা সেই কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেন, টাকা পয়সা তারা বিনিয়োগ করেন। বিনিয়োগ কথাটার ইংলিশ শব্দ হচ্ছে কি ইনভেস্টমেন্ট। তো এই বিনিয়োগ করার মাধ্যমে তারা কিন্তু কাজটা শুরু করেন এবং তাই তাদের নাম হয় বিনিয়োগকারী বা ইনভেস্টর। ঠিক আছে, এখন এখানেও কিন্তু শর্ত, প্রথমে টাকা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা থাকতে হবে। দেখুন, কোটি কোটি টাকা থাকলে তো বিনিয়োগ করতে খুব সুবিধাই হয়, খুব ভালোই হয়, অনেক বেশি পরিমাণ অর্থ আপনি বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন আপনার পছন্দের কোম্পানিগুলোতে। কিন্তু তাহলে কি কোটি কোটি টাকা যাদের নেই তারা কি বিনিয়োগকারী হতে পারবেন না? এটা একটা প্রশ্ন উঠে। এই প্রশ্নটার পরিষ্কার জবাব হচ্ছে এমন কোনো কথা নেই যে কোটি কোটি টাকা থাকতে হবে তবেই বিনিয়োগকারী হওয়া যাবে। লাখ লাখ টাকা থাকলেও বিনিয়োগকারী হওয়া যায়, আবার লাখ লাখ না থাকলে কয়েক হাজার থাকলেও কিন্তু বিনিয়োগকারী হওয়া যায়। সে ফর এক্সাম্পল, আপনি যদি প্রতি মাসে আপনার উপার্জন খুব কম হয়, মানে ধরুন 10,000 টাকা যদি আপনার প্রতি মাসে গড়পড়তে উপার্জন হয়, অথবা 20, অথবা 30, 40, 50, 60, 70, 80, 1 লাখ, যেমনটা যে লেভেলে আছেন, প্রত্যেকের নিজের লেভেলে থাকা অবস্থায় তবুও তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, তিনি বিনিয়োগকারী বা ইনভেস্টর হতে পারেন। শেয়ার মার্কেটে ট্রেনিং করানোর সময় আমি যে কথা অবশ্যই প্রথম 2-4 দিনের ক্লাসে অবশ্যই বলে থাকি যে আমরা যখন ইন্ট্রাডে ট্রেডার হচ্ছি, শুরুতে
আমাদের উদ্দেশ্য কিন্তু এটা থাকবে না যে আমরা সারা জীবন ইন্টারডে ট্রেডিং করেই পয়সা উপার্জন করব স্টক মার্কেট থেকে, বরঞ্চ আমাদের উদ্দেশ্য হবে, আমাদের আলটিমেট গোল হবে ইনভেস্টর হওয়া, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্টর হওয়া। পৃথিবীর মধ্যে সেরা উপার্জনের পথ বা ক্ষেত্র হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা। কি বললাম? শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করাই হচ্ছে পৃথিবীতে যত ধরনের উপার্জনের পথ আছে, কামাইয়ের পথ আছে, তার মধ্যে সবচেয়ে সেরা পথ হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা। এখন বিনিয়োগ শুনলেই, ইনভেস্টমেন্ট শুনলেই নিম্ন মধ্যবিত্ত মানুষদের মধ্যে একটা ভয় দানা বাঁধে যে আমাদের তো পয়সাই নেই, আমরা কোত্থেকে করব, আমরা পারবোই না। না, এমনটা নয়। আমি সেই বিষয়টাই আজকে আলোচনা করব। মন দিয়ে শুনুন। দেখুন, এই বিষয়টা, চারটে কোয়াড্রেন্টের বিষয়টা বুঝে গেছেন। পৃথিবীতে যত পেশার লোক আছেন সমস্ত পেশার লোকগুলোকে এই চারটে ক্যাটাগরিতে আমরা, চারটে ব্রড ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিতে পারি। তার মধ্যে শ্রেষ্ঠ ভাগটা কিন্তু ইনভেস্টর হওয়া। ঝক্কি ঝামেলার টেনশন নেই, কোম্পানি চালানোর টেনশন কিচ্ছু আপনার নেই। যে কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করেছেন, আপনার মতন লাখো লাখো লোক টাকা ইনভেস্ট করেছেন, তাদের টাকা নিয়ে কোম্পানির মাথা ব্যথা, কোম্পানির তার এই টাকাগুলোকে কত ভালোভাবে সে ব্যবহার করে কত বেশি প্রফিট করতে পারবে, সেই প্রফিট করাতে তারও লাভ, আর আপনার আমার মতন ইনভেস্টরদেরও লাভ। আর কোম্পানি যদি লসে চলে, অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে রিস্ক নিতে হবে, আমাদেরও লস হবে। ঠিক আছে? কিন্তু আমাদের প্রতিদিনের কত ভোরবেলা উঠে আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে, আমার কর্মীরা ঠিকমতো কাজ করছে কি করছে না, কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে কিনা, কাকে কখন ছুটি দিতে হবে, ছুটি দেওয়ার ফলে আমার কর্মী সংখ্যা কমে গেলে আমি প্রোডাকশনটা ঠিক মতো রাখতে পারবো কিনা, এত সব হেডেক আমার কিচ্ছু নেই। বা প্রোডাকশন হয়েছে, শেষ পর্যন্ত আমি এই যদি সেলস আমার না বাড়ে তাহলে প্রোডাকশনের মালগুলো নষ্ট হবে, এই সমস্ত কোনো টেনশন আমার মনের মধ্যে নেই। তারপরে ইনকাম ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যাপার আছে, এই হাজারো হ্যাপার মধ্যে আমি নেই। আমি ইনভেস্টর ভাই, আমি ভালো কোম্পানি বুঝেছি, সেই কোম্পানিতে আমি আমার তার শেয়ার কিনে আমি টাকা ইনভেস্ট করে দিয়েছি। তো কোম্পানি ভালো কাজ করলে আমার প্রফিট হবে, কোম্পানি যদি ভালো কাজ না করে, যদি কোম্পানির প্রফিট ক্রমশ কমতে থাকে, ধীরে ধীরে প্রফিটের জায়গায় লস করতে থাকে কোম্পানি, আমি পরিস্থিতি বা সুযোগ বুঝে কোম্পানির স্টক বেচে দিয়ে বেরিয়ে আসবো, সামান্য প্রফিট নিয়ে বেরিয়ে আসবো বা সামান্য লস নিয়ে বেরিয়ে আসবো, আমি বেশি টেনশনে নেই বাবা। এটা হচ্ছে ইনভেস্টরের মানসিকতা। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, ইনভেস্টর হতে গেলে অনেক টাকা থাকতে হবে, মোটেই এই ধারণাটা ঠিক নয়। একজন খুব কম উপার্জনকারী মানুষও কিন্তু ইনভেস্টর হতে পারেন। কিভাবে? চলুন সে বিষয়ে আমরা কথা বলে নেব। ঠিক আছে? আমি এর জন্য নিচে কিছু লিখছি, আপনারা একটু ভালো করে দেখুন। আমাদের যাই আয় হোক না কেন, আয়টা যাই থাকুক মাসিক, যদি মোটামুটি একটা ঠিকঠাক ভদ্রস্থ আয় আমাদের থাকে, সেই আয়টাকে কিন্তু আমরা বুঝে শুনে ম্যানেজমেন্ট করে যদি আমরা ব্যবহার করি, ম্যানেজমেন্ট ইন দ্য সেন্স আমরা যদি বুঝে শুনে খরচা করি, তাহলে কিন্তু আমরা ইনভেস্টর হতে পারবো। তাহলে প্রথম একটা শব্দ এলো কি, যে আমাদের আয় যেমনটাই হোক না কেন, আমাদের কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট। কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট করতে হবে। এই মানি ম্যানেজমেন্টের প্রথম শর্ত হচ্ছে গিয়ে, আমাদের যা আয়, সেই আয়ের 20% আমরা প্রথমেই সেভিংস করে নেব। মানে প্রথমে মাসের স্যালারি বা ইনকাম হওয়ার পরেই আমি কি করব? 20% টাকা সরিয়ে দেব আমার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা রেকারিং অ্যাকাউন্টও আপনি ভাবতে পারেন। আর বাদ বাকি 50% টাকা দিয়ে আমি কি করব? আমার নিড, আমার জীবনে যে প্রয়োজন, আমার সংসার খরচা চালাবো 50%-এর মধ্যে। আর 30% এন্টারটেনমেন্টের জন্য আমরা আলাদা করে রাখবো। 30% এন্টারটেনমেন্টের জন্য বা আমাদের ওয়ান্ট, যেটা আমাদের মনের চাহিদা, এটা আমার চাই, ওটা আমার চাই, আমার একটা ভালো মোবাইল চাই, আমার একটা আজকে একটা সিঙ্গেল ডোর ফ্রিজ আছে, একটা ডাবল ডোর ফ্রিজ আমার দরকার, কিন্তু সিঙ্গেল ডোরেও কাজ চলে যাচ্ছে, ডাবল ডোর হলে ভালো হয়।
আচ্ছা, আমার একটা এলইডি টিভি চাই। এমনিতে টিভি আছে বাড়িতে, কিন্তু একটা এলইডি টিভি হলে আর একটু দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, বড় স্ক্রিনে দেখবো। তো কিছু জিনিস হয় হয় আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা, যেটা ছাড়া চলবেই না। আর কিছু চাহিদা হয় যেগুলো আমরা 2-4-6 মাস পরে বা 2-4 বছর পরে করলেও হয়, না করলেও হয়। তাহলে একটা হয় আমাদের জীবনের এরকম ব্যাপার। তো এই 20% আমরা কি করবো প্রথমে? 20% আমরা প্রথমে করব, বলুন, সেভিংস, রাইট? তারপরের এই যে 50% খরচাটা, এটা হচ্ছে আমাদের নিড, জীবনের প্রয়োজন, যেটা না হলে আমাদের চলবে না। চাল, ডাল, তেল, আটা, নুন, শাক, সবজি, মাছ, এই যেগুলো আমরা খাওয়া দাওয়া করি, বা জামা কাপড়, পোশাক যেগুলো পরি, অথবা আমাদের ঘরের মেরামতি ইত্যাদি, যেগুলো না হলেই নয়, সেগুলো হচ্ছে আমাদের নিড, প্রয়োজন, মেটাতেই হবে। ঠিক আছে? আহ অসুখ বিসুখ হলে ওষুধপত্র কিনতে হয়, ডাক্তার দেখাতে হয়, এগুলো নিড কিন্তু। আর 30% কিসের জন্য রাখবো? আমাদের ওয়ান্ট, বা যেগুলো চাহিদা, এমন চাহিদা যেটা না হলেও কিন্তু চলে, এক্ষুনি না হলে চলে, 6 মাস পরে হলে চলে, 1-2 বছর পরে হলে চলে, 5-7 বছর পরে হলে চলে, সেগুলোকে ওয়ান্ট বলি, সেগুলো ঠিক নিড নয়। ওকে? তো যতক্ষণ পর্যন্ত এটা আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে নেবো। এখন আপনার টাকা যদি, আপনার স্যালারি যদি 10,000 টাকাও হয়, টাকা আপনার 20% মানে হচ্ছে কি, এই 20% মানে কত হলো? মানে আপনার 2,000 টাকা বেরোলো। এই 2,000 টাকা আপনাকে প্রথমে সেভিংস করে দিতে হবে। সেটাকে আপনি বাঁচাবেন না, খেয়ে খরচা করে যেটুকুনি বাঁচে সেটাই টাকা ব্যাংকে জমাবো, আর যদি না বাঁচে কি করে জমাবো, এই মানসিকতাটা আমাদের ছাড়তে হবে। এটা ভুল মানসিকতা। সেভিংস সবচেয়ে প্রথমে করে নিতে হবে, খরচা তারপরে। না হলে খরচা করতে শুরু করলে না, আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিন্তু আমরা বাঁধ দিতে জানি না। খরচার মধ্যে আমরা যাকে বলে লিমিটেশন বা সীমানা রাখতে পারি না। এটা খরচা কিন্তু হতেই থাকে। তাই তাই একটা নিয়ম পালন করা খুব ভালো হবে। যদি আমরা প্রথমেই সেভিংস করে স্যালারি পেলাম, আর ব্যাংকে প্রথমেই 2,000 টাকাটা, মানে 10,000 যদি স্যালারি পাই, প্রথমেই 2,000, 20%, 2,000 টাকা কিন্তু আমি ব্যাংকে ফেলে আসলাম। আমার 1,00,000 টাকা স্যালারি, তো আমি 20,000 টাকা প্রথমেই ব্যাংকে আমি রেকারিং অ্যাকাউন্টে ফেলে আসলাম। আমার কাছে বাকি থাকলো 80,000, এর মধ্যে থেকে 50,000। এখন যারা 1,00,000 টাকা, তার 50,000 টাকা প্রতি মাসে সংসার খরচা লাগে না। কিন্তু যার 10,000 টাকা, তার কিন্তু 5,000 টাকা সংসার চালানো খুবই কঠিন, খুবই কষ্টকর। কিন্তু কষ্ট করেও চালাতে হবে, খুব কষ্ট করেই চালাতে হবে। যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে কষ্ট করে যা হোক করে চালাতে হবে। আপনার স্ত্রীকেও কিন্তু এই কথাটা আপনাকে বোঝাতে হবে, যা করে কষ্ট সৃষ্টি দিনটা চালাতে হবে। একটা সুদিন দেখার জন্যই কিন্তু আমাদের এই কষ্ট করে চালাতে হবে। তারপরে কিন্তু যে 30% পয়সা বেঁচে থাকলো, সেটা আপনি আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের বার্থডে পার্টি, কারোর বিয়ের সময় কোনো গিফট নিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি প্রয়োজন, বা আপনার মোবাইল কেনা, একটা দামি বাইক কেনা, ইত্যাদি ইত্যাদির জন্য জমাতে থাকুন। সেই 30% টাকাটা অন্য আপনার একটা অ্যাকাউন্ট খুলে তাতে জমাবেন, মিক্স করে ফেলবেন না। এইভাবে যদি আপনি জমাতে পারেন, আপনি দেখবেন কিন্তু এই যে 20% একটা বড় অঙ্কের টাকা কিন্তু আপনার জমে যাচ্ছে। আর এই 30%টা হতে পারে খরচা হয়ে যাবে, বা এ হতে পারে এর থেকে কিছু টাকা আপনার বেঁচেও যেতে পারে। 6-7 মাস, 8 মাস, 1 বছরে যা জমলো, পুরো টাকাটাই আপনার কিন্তু ওয়ান্টের জন্য খরচা হলো না। কিছু টাকা 10% বা 5% বেঁচে গেল, সেটা কিন্তু আপনি এই সেভিংস অ্যাকাউন্ট এই 20-র সঙ্গে যোগ করে দিতে পারেন। এই টাকাটা থেকেই, এই টাকাটার থেকেই কিন্তু আপনি একটা পার্সেন্টেজ, কতখানি পার্সেন্টেজ তুলবেন এটা আপনার উপর নির্ভর করছে, আপনার কতখানি ব্যাংক ব্যালেন্স আছে তার উপর নির্ভর করছে। আমি মোটামুটি আপনাকে সাজেস্ট করতে পারি, এই সেভিংস অ্যামাউন্টের মোটামুটি 1 বছর এরকম আপনি সেভিংস যদি করে নিতে পারেন 2,000 করে, তাহলে 12 দুগুণে 24,000 টাকা আপনার জমবে। তাই তো? ছোট আকারে আমি দেখাচ্ছি। আর যিনি 1,00,000 টাকার যার স্যালারি, তিনি 2,40,000 টাকা ইন্টারেস্ট নিয়ে 2,45,000-46,000 তার হয়ে যাবে, মানে প্রায় 2,50,000 কাছাকাছি হয়ে যাবে। যাই হোক, আমি 2,50,000-2,50,000 গল্পটা বলছি না, আমি বলছি যারা 10,000 টাকা মান্থলি ইনকাম করেন তাদের কথা বলছি। তো 2,000 করে যদি আপনি জমিয়ে থাকতে পারেন, 1 বছর পরে
কিন্তু আপনার 24,000 টাকা জমে আছে। এই 24,000-এর মধ্যে আমি বলবো প্রথমেই আপনি ইনভেস্ট করুন ওর 20%। 24,000 টাকা 20% কত হয়? 4,800, মানে মোটামুটি 5,000 টাকা। ঠিক আছে, এই 5,000 টাকা যদি আপনি প্রথম মাসে ইনভেস্ট করার পরিস্থিতিতে থাকেন, তাহলে আমি বলবো প্রথম মাসে আপনি 5,000 ইনভেস্ট না করে এটাকে 3 ভাগে ভাগ করে নিন। প্রথম মাসে 2,000, তারপরে মাসে 2,000, আর তারপরে মাসের জন্য 1,000 টাকা হাতে রেখে দিন। এবং আপনি পরবর্তীকালে যে আবার 2,000 করে সেভিংস করতে থাকছেন, তার থেকে আবার কিছু কিছু অ্যামাউন্ট বেরিয়ে আসবে। প্রতি মাসে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রতি মাসে ইনভেস্ট করতে পারেন। অবশ্যই আপনার সিলেক্টেড স্টকে ইনভেস্ট করতে হবে। যদি সিলেক্টেড স্টকে ইনভেস্ট করতে পারেন, আপনার অ্যানালিসিস, মার্কেট অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, নিউজের অ্যানালিসিস এবং আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, সব ধরনের অ্যানালিসিসগুলো যদি সঠিক অবস্থায় থাকে এবং তার মাধ্যমে আপনি স্টক সিলেকশন করেন এবং সেই স্টক সিলেকশনের মাধ্যমে আপনি যদি স্টকটাতে এন্ট্রি নেন, অবশ্যই লং টার্মের জন্য মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 30-40 বছর হতে পারে, বা লাইফ টাইমে আপনি কখনোই সেই স্টকগুলোকে বিক্রি করবেন না, এমনটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার বৃদ্ধাবস্থার পৌঁছানোর আগে, আপনার রিটায়ারমেন্ট সময় যেটা 60 বছর বয়সে, আপনি তাতে কোনো সরকারি চাকরি করেননি, কিচ্ছু করেননি, আপনি শুধুমাত্র ছোটখাটো কোনো ব্যবসা চালিয়েছেন বা ছোটখাটো কোনো প্রফেশন আপনি ছিলেন, মাত্র মাসে 10,000 টাকা ইনকাম ছিল আপনার, তা সত্ত্বেও কিন্তু আপনি কয়েক কোটি টাকার জায়গায় মাস্ট দৃঢ় নিশ্চয় করে বলছি আপনি পৌঁছে যাবেন। কিভাবে এটা সম্ভব? চলুন আমরা কয়েকটা কেস স্টাডি দেখে নিই। ঠিক আছে, আমি আমার কেস স্টাডির পর্যায়ক্রমে অনেকগুলো কেস এরকম স্টাডি করে রেখেছি, তার মধ্যে 3-4টে উদাহরণ আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এখানে আমি একটা কোটেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। গোটা পৃথিবীর বিখ্যাত একজন খুব স্বনামধন্য, খুব বিখ্যাত একজন ইনভেস্টর, যার নাম হচ্ছে ওয়ারেন বাফে। তো তিনি এই কথাটা বলেছিলেন, আমি আপনাদের দেখাই কোটেশনটা। তার কাছ থেকে গোটা পৃথিবী শিখেছে এবং শিখে চলেছে এখনো। তিনি নিজের 12-13 বছর বয়সে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা শুরু করেছিলেন। ভদ্রলোকের ছবিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো ইনি নিজের 12-13 বছর বয়সে ইনভেস্টমেন্ট করা শুরু করেছিলেন। বুঝতেই পারছেন 12-13 বছর বয়সে তো কেউ সাবালক হয় না, এবং ম্যাচিউর না হওয়ার কারণে তার নামে তো নিশ্চয়ই অ্যাকাউন্ট তিনি খুলে রাখতে পারেননি। নিশ্চয়ই বাবা মা বা বাড়ির কোনো অ্যাডাল্ট, কোনো প্রাপ্তবয়স্ক মানুষের নামে তিনি নিশ্চয়ই অ্যাকাউন্টটা খুলে কাজটা শুরু করেছিলেন। যাই হোক, এবং তিনি আজকে পৃথিবীর আজ কয়েক বছর আগে পর্যন্ত পৃথিবীর সেরা ধনী ছিলেন। তিনি কোনো চাকরি করেন না, কোনো ব্যবসা করেননি, কোনো কাজ করেননি। তিনি শুধুমাত্র শেয়ার মার্কেটে 12-13 বছর বয়সে তিনি খুব বিচার বিবেচনা করে তিনি ওই বয়স থেকে শেয়ার কেনা কিন্তু শুরু করেছিলেন। ঠিক আছে, এনার সম্পর্কে যত কিছু জানার প্রয়োজন আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন, তার জীবনের গল্পটা শুনতে পারেন, পড়তে পারেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে আমি কথাগুলো একটাও বানিয়ে বলছি না। ওয়ারেন বাফে, কেউ কেউ একে বাফেট প্রোনাউন্সিয়েশন করেন, তো বাফেট না, অ্যাকচুয়ালি ওয়ারেন বাফে। ঠিক আছে, তো দেখুন, ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। কথাটার মানে হচ্ছে, সমস্ত খরচ খরচা করার পরে যে কটা টাকা বেঁচে থাকে সেটা সেভিং করলে চলবে না, সেটা সেভিং করতে যাবেন না, বরঞ্চ উল্টোটা করুন। আগে সেভিংটা করে রাখুন, সেভিংস করার পরে যে টাকাটা বাঁচে সেই টাকা নিয়ে খরচা চালানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। সব খরচ খরচা করে তারপরে যদি পয়সা বাঁচে তবে আমি সেভিংস করব, এই মানসিকতাটাকে আমাকে বাদ দিতে হবে যদি কিনা আমি ধনী হতে চাই। বরঞ্চ উল্টো মানসিকতা আমাকে গ্রহণ করতে হবে। সেই উল্টো মানসিকতাটা কি? আগে সেভিংস করব, তারপরে যে পয়সাটা বাঁচে তাই দিয়ে যা হোক করে কষ্টে সৃষ্টে সংসারটা চালাবো। ঠিক আছে, এটাই কিন্তু
সঠিক একজন বিনিয়োগকারী বা নিবেশকারীর এইটাই একটা বড় বৈশিষ্ট্য হওয়া উচিত। ঠিক আছে, চলুন এবার আমরা উদাহরণে চলে যাই। যে কেস স্টাডি বলছিলাম, আমি কয়েকটা কেস স্টাডি আপনাদেরকে দেখাবো, সেই কেস স্টাডিটা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে একটা হেডিং আপনারা দেখতে পাচ্ছেন, কি করে 10,000 টাকা হলো 13.68, তার থেকেও বেশি, 13.68 কোটির থেকেও বেশি। কত বছরে হলো, কেমন ভাবে হলো, কোন কোম্পানিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে হলো, সেগুলো সবই আমরা এক্ষুনি দেখে নেব। ঠিক আছে, প্রাথমিক পুঁজি বিনিয়োগ ছিল মাত্র 10,000 টাকা, সেটা কিন্তু হয়ে গেল 13.68 কোটি টাকা, 13.5 কোটি টাকার থেকেও বেশি। কত বছরে হলো চলুন দেখে নেওয়া যাক। ইনভেস্টমেন্ট যদি কেউ করে থাকতেন ইনফোসিসে, ইনফোসিস ভারতবর্ষের খুব নাম করা একটা আইটি কোম্পানি, এটাতে যদি কেউ মানে ধরুন আপনার বাবা 1993 সালে, মানে আজ থেকে 28 বছর আগে, আপনার বাবা যদি শুধু 10,000 টাকা 1993 সালের জুন মাসে 10 টাকা ফেস ভ্যালুর শেয়ারটার তখন দাম ছিল 100 টাকা, 10 টাকা ফেস ভ্যালু শেয়ারটার দাম ছিল 100 টাকা, 100 টাকা দামের 100টা শেয়ার তিনি পেতেন 10,000 টাকা বিনিয়োগ করে, 100 ইন্টু 100 10,000। ঠিক আছে, 100 টাকা দামের 100টা শেয়ার কিনতে পারতেন 10,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে শেয়ারের সংখ্যা হলো কত, 100টা, ফেস ভ্যালু তখন ছিল 10। ঠিক আছে, তার পরের বছর 1994, ঠিক তার পরের বছরই কোম্পানি বোনাস ঘোষণা করলো 1:1, মানে যার কাছে একটা শেয়ার থাকবে কোম্পানি তাকে আরো একটা শেয়ার গিফট হিসাবে, উপহার হিসাবে দিয়েছিল। মানে আপনার কাছে 100টা শেয়ার ছিল আর প্রতি শেয়ারে একটা করে আপনি গিফট পেলেন শেয়ার, তাহলে আপনার কাছে 100 প্লাস আরো 100 নতুন করে গিফট পেলেন, তাহলে আপনার কাছে মোট শেয়ার হয়ে গেল 200টা, ফেস ভ্যালু তখনও 10ই রইল। তার 3 বছর পরে 1997 সালে আবার কোম্পানি বোনাস ঘোষণা করলো, যার কাছে একটা শেয়ার থাকবে তাকে কোম্পানি আরো একটা শেয়ার উপহার দিল। আপনার কাছে ছিল 200টা শেয়ার পূর্ববর্তীতে, সেই 200টা শেয়ারের প্রেক্ষিতে আপনি আরো 200টা শেয়ার পেলেন, তাহলে আপনার মোট শেয়ার সংখ্যা এখন হয়ে গেল 400, তখনও কিন্তু ফেস ভ্যালু 10ই রয়েছে, 10 টাকা। তারও 2 বছর পরে 1999 সালে কি হলো, কোম্পানি আবার বোনাস ঘোষণা করলো 1:1 রেশিওতেই, মানে একটা শেয়ার যার কাছে থাকবে তাকে আরো একটা শেয়ার কোম্পানি উপহার দেবে। আপনার কাছে 400 ছিল, আরো 400 আপনি উপহার বা গিফট হিসেবে পেলেন, আপনার কাছে মোট শেয়ার সংখ্যা এখন হয়ে দাঁড়ালো 800, ফেস ভ্যালু কিন্তু একই আছে। 1999 সালেই যখন বোনাস দিয়েছে তার কয়েক মাস পরেই কোম্পানি কি ঘোষণা করলো, শেয়ার স্প্লিট হবে, শেয়ার স্প্লিট হবে, কারণ শেয়ারের দাম ততদিনে অনেকখানি বেড়ে গেছে, অত বাড়তি দামের শেয়ারেতে লোক বেশি করে ট্রেডিং করতে বা ইনভেস্টমেন্টের জন্য কিনতে সাহস পাচ্ছে না, সেই জন্য কোম্পানি কি করলো, কোম্পানির কাজকর্ম খুব ভালো চলছে, কোম্পানি ঘোষণা করলো শেয়ারকে আমরা ভাগ করে দেবো, ভেঙে দেব, মানে যেটা একটা শেয়ার ছিল তাকে আমরা দুটো বানিয়ে দেবো, টুকরো করে দেবো। তো কোম্পানি কি করলো, ফেস ভ্যালুটাকে 10 টাকা থেকে ভেঙে অর্ধেক 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 করে দিল, মানে হাফ হাফ করে দিল। 10 টাকার ফেস ভ্যালুটাকে 5 করে দিল, 10কে 2 দিয়ে ভাগ করে দেখুন 5 হয়ে গেল, আর শেয়ারের সংখ্যা ডবল হয়ে গেল, মানে যার কাছে 100টা শেয়ার ছিল তার হয়ে গেল 200, একটা শেয়ার ছিল হয়ে গেল 2টো, আপনার কাছে ছিল 800টা শেয়ার, শেয়ার স্প্লিটিং এর কারণে আপনার শেয়ারের সংখ্যা দাঁড়িয়ে গেল 800 ডবল 1600। ঠিক আছে, 1600 শেয়ার আপনার কাছে এখন হয়ে গেল। ওকে, শেয়ারের কোয়ান্টিটি দাঁড়ালো 1600। তার 5 বছর পরে 2004 সালে কোম্পানি ঘোষণা করলো আরেকবার বোনাস,
3:1, 3:1 ভাবতে হবে, মারাত্মক ব্যাপার। ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করার এটাই তো মজা। এত বোনাস, এত ডিভিডেন্ড পাবেন। আর যদি মাঝে মধ্যে যদি 2-5 বছরে কিংবা 10 বছরে একবার যদি শেয়ার স্প্লিট হয়, তাহলে তার কথাই নেই। বোনাসেতেই অনেকখানি পাওয়া যায়, আর স্প্লিট হলে তো আবার কোনো কথাই নেই। তো যাই হোক, দেখুন 3:1, মানে একটা শেয়ার যার কাছে আছে, কোম্পানি তাকে 3টে শেয়ার গিফটে দেবে। ভাবুন তো, আপনার কাছে 100টা শেয়ার ছিল, আপনি গিফটে পাবেন 300টা। আপনার 100 প্লাস 300 হয়ে যাবে 400। আপনার কাছে আগে ছিল কত? 1600 শেয়ার, 1600 কোয়ান্টিটি আগে ছিল। আপনি পেলেন 1603 গুণ বেশি, 4800, 4800 শেয়ার গিফট পেলেন, প্লাস আগের 1600 আপনার কাছে ছিল। মোট যোগ করে হলো 6400 শেয়ার। ফেস ভ্যালু কিন্তু 5ই রইল। 2006 সালে কোম্পানি আবার 1:1 বোনাস ঘোষণা করলো। মানে যত শেয়ার থাকবে কোনো মানুষের কাছে, সেই ব্যক্তিকে আবার অতগুলো শেয়ারই গিফট দেওয়া হবে। আমাদের কাছে ছিল 6400 শেয়ার, আর আমরা আবার 6400 গিফট পেলাম, তো 12800 কোয়ান্টিটি দাঁড়ালো। ফেস ভ্যালু এক রয়েছে, ফেস ভ্যালু একই রয়েছে, একই রয়েছে মানে সেম, বদলায়নি। তার 8 বছর পরে 2014 সালে আবার 1:1 বোনাস, আমাদের কোয়ান্টিটি দাঁড়িয়ে গেল 25,600। 2015 সাল, তারপরের বছরে আরেকবার 1:1 বোনাস, আমাদের কোয়ান্টিটি দাঁড়িয়ে গেল 51,200। 2018 সালে লাস্ট বোনাস, এরপরে আর 19, 20, 21-এর মধ্যে কোনো বোনাস কোম্পানি ঘোষণা করেননি। 1:1 বোনাস দিয়ে আমাদের শেয়ার সংখ্যা 2018 সাল পর্যন্ত ইনফোসিসে দাঁড়িয়েছে 1,02,400। 1,02,400, ফেস ভ্যালু সেম। আমাদের ইনভেস্টমেন্ট হয়েছিল 1993 সালে, মানে আজ থেকে 28 বছর আগে। আপনার বয়স যদি এখন 50 হয়, আপনার তখন বয়স ছিল কত? 22 বছর। সেই বয়সে হয়তো আপনিও ইনকাম করা শুরু করে থাকতে পারেন, আপনিও শুরু ইনভেস্টমেন্ট করতে পারতেন। বা তখন আপনার বাবার বয়স ভাবুন 50, তাই না? আপনার বাবাও ইনভেস্ট করতে পারতেন সেই বয়সে, পারতেন কিনা? প্রশ্নটা হচ্ছে গিয়ে ইনফরমেশনের যুগ। যার কাছে যত বেশি নলেজ, যত বেশি ইনফরমেশন আছে, এবং সেই যদি ইনফরমেশনটাকে সঠিকভাবে কাজে লাগায়, ফালতু সন্দেহ না করে, ফালতু মনের মধ্যে কল্পনা জল্পনা না করতে থেকে যদি কাজে লাগান সুযোগটাকে, তাহলে কিন্তু তার বুড়ো বয়সটা খুব ভালোভাবে কাটে, এবং তার পরবর্তী প্রজন্মটা ভীষণ সিকিউরড হয়, মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। কারো কাছে হাত পাততে হয় না, কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না, কারোর দুয়ারে গিয়ে চাকরি খুঁজতে হয় না। এমনকি সরকারি চাকরিটাকেও কিন্তু অবহেলায় ছেড়ে দেওয়া যায়। দেখুন, 1,02,400 কোয়ান্টিটি পৌঁছে গেছে কিন্তু 28 বছরে। 10,000 টাকা আমাদের ছিল প্রাথমিক বিনিয়োগ, ঠিক আছে? আজকে এই শেয়ারটার দাম কত? চলুন দেখে নিচ্ছি এই শেয়ারটার দাম আজকে কত। 1 মিনিট ওয়েট করবেন, আমি একটু চার্ট ওপেন করে নিই। আপনারাও দেখতে পাবেন। চার্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে, আশা করি চার্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি ইনফোসিস লিমিটেড লাগিয়েছি, আপনারা, আমি ডে টাইম ফ্রেম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কোন দিন? 26শে মার্চ 2021। আর ক্লোজিং প্রাইসটা আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এখানটায় শো হচ্ছে ক্লোজিং প্রাইস 1336 টাকা 20 পয়সা, ঠিক আছে? 1336 টাকা 20 পয়সা। এর আগে কিন্তু এই কোম্পানির প্রাইস 1406 টাকা পর্যন্ত পৌঁছেছিল,
1406 টাকা। আমি 1406 টাকার দাম কিন্তু নিইনি, বরঞ্চ এখন লাস্ট ডেতে যেটা ক্লোজিং প্রাইস 1336 টাকা 20 পয়সা, মানে 70 টাকা নিজের লেটেস্ট হাই থেকে কমে গেছে। আমি কমা দামটাই কিন্তু নিলাম, কমা দামটা নিয়ে আমরা কিন্তু হিসাব করব। দেখুন এবার আপনারা দেখতে পাচ্ছেন যে উদাহরণে আমরা ছিলাম, সেই এক্সাম্পলে আমরা আগে চলে এসেছি। 1336 টাকা 20 পয়সা এই দামটা আমি এখানে নিয়েছি। 1,02,400 শেয়ার কোয়ান্টিটি। তো আজকে যদি শেয়ারগুলো আমরা বিক্রি করে দিতাম শুক্রবারে, মানে জাস্ট আজকে তো সানডে, রবিবার, জাস্ট এই লাস্ট ট্রেডিং ডেতে যদি আমরা বিক্রি করে দিতাম, আমরা এই দামটা মিনিমাম পেতাম। এর থেকে বেশি দামও হয়েছিল সেদিনকে, যাই হোক আমি কম দামটাই ধরি। 1336 টাকা 20 পয়সা দিয়ে বিক্রি করে আমরা বেরিয়ে যেতাম 1,02,400 শেয়ার। তো আমরা দাম পেতাম কত? 13,68,26,880 টাকা। তাই আমি ওখানে লিখেছি 13.68 কোটির থেকেও বেশি হয়ে গেল, মানে 13,68 থেকেও বেশি হয়ে গেল 10,000 টাকা। কত বছরে? 28 বছরে, 28 ইয়ার্স। আমরা ঘুম থেকে জাগবো, কাজ করব, ফ্যাক্টরি, কোম্পানি বা গভর্নমেন্ট অফিস বা নন গভর্নমেন্ট অফিস, যেখানে আমার অফিসে যাব, সন্ধে হবে, রাত হবে, বাড়ি ফিরে আসবো, খাবো দাবো, ঘুমিয়ে যাব। এরকম করে দিনের পর দিন পার হয়ে যাবে, সপ্তাহ পার হয়ে যাবে, সপ্তাহের পর মাস পার হয়ে যাবে, মাসের পর বছর পার হয়ে যাবে, দেখতে দেখতে বছরের পর যুগ পার হয়ে যাবে। আমরা কিন্তু যেমনটা উপার্জন করছিলাম সেরকম ভাবে উপার্জন করে আর খরচ খরচা করে বেশি টাকা আমরা কিন্তু সেভিংস করে উঠতে পারবো না, কোটিপতি কোনোদিনই হয়ে উঠতে পারবো না। যদি কোনো আমরা ইউনিক মেথড, যদি কোনো বিশেষ প্রক্রিয়া, বিশেষ পদ্ধতি, টাকা বাড়ানোর বিশেষ পদ্ধতি আমরা যদি অবলম্বন না করি, আমাদের পক্ষে কিন্তু কোটিপতি হওয়া, নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে কোটিপতি, সৎ পথে কোটিপতি হওয়া, লোকের থেকে চুরি করে, ডাকাতি করে, চিটিংবাজি করে উপার্জন করে কোটিপতি হওয়ার কথা আমি বলছি না। আমি এখানে সৎ পথে উপার্জন করার যে, সেখানে সেই পথে কি সৎ পথে উপার্জন করে কোটিপতি হওয়া যায় কিনা তার আমি এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। হওয়া গেল 28 বছরে, ঠিক আছে? পুঁজি ছিল মাত্র 10,000 টাকা। চলুন এরপরে কিন্তু এই তথ্যগুলো সবই এনএসসি এবং মানি কন্ট্রোল থেকে নেওয়া তথ্য। এগুলো তথ্যের দায়িত্ব সম্পূর্ণ এনএসসির। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা আরেক বিখ্যাত ব্যক্তি, যিনি আরেক বিখ্যাত ইনভেস্টর, তার নাম হচ্ছে রবার্ট কিওসাকি। তার কোটেশনটাকে আমরা একটু দেখে নিই। তিনি কি বলছেন? ইনি রবার্ট কিওসাকি, নাম শুনে বুঝতে পারছেন, কিওসাকি নামটা শুনে বুঝতে পারছেন ইনি অ্যাকচুয়ালি জাপানিজ লোক, কিন্তু আমেরিকাতে থাকার কারণে এনার নামটা রবার্ট রাখা হয়েছে। তো রবার্ট এনার অ্যাকচুয়ালি অরিজিনালিটি জাপানিজ ছিলেন, পরবর্তীকালে আমেরিকা চলে যান। এনিওয়ে, তো রবার্ট কিওসাকি একজন বিখ্যাত লেখকও বটেন। তো ইনি একটা বই লিখেছেন, আপনারা পড়ে নিতে পারেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড, মানে ধনী পিতা গরিব পিতা। গরিব পিতা হয়ে মরার চেয়ে আর ছেলেমেয়েরা আফসোস করবে আমার বাবা তো গরিব ছিল, সেই জন্য আমাদের জন্য কিছু রেখে দিতে পারেনি, এর থেকে ভালো নাকি আমি বড় লোক ধনী পিতা হয়ে মরবো, যাতে করে ছেলেমেয়েরা বলতে পারে আমার বাবা শেষ পর্যন্ত লড়াই করে, অনেক সংঘর্ষ করে, অনেক লড়াই করে জীবনে ধনী হয়েছিলেন, এবং তিনি মরার সময় আমাদের জন্য এত কিছু রেখে গেছেন যে আমরা কিন্তু সেগুলোকে একটু ঠিকঠাক চারিদিকে ইনভেস্ট করে খেতে পারলে আমাদের জীবনে অভাব হবে না। এটা কি বেটার হবে না? নাকি তারাও অনেক লড়াই করে, অনেক কষ্ট করে, অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে কোন রকমে দুবেলা দুমুঠো অন্ন জোটাবে? তো রিচ ড্যাড পুয়ার ড্যাড খুব ভালো একটা বই, আপনারা পড়তে পারেন। যাই হোক, সেই বইয়ের লেখক যিনি, তিনি হচ্ছেন রবার্ট কিওসাকি। তিনি কি বলছেন? when you are young, যখন আপনার বয়স অল্প, work to learn not to earn, মানে কম বয়সে শেখো, লেখাপড়া শেখা শুধু নয়, শেখো, জীবনের শিক্ষায় শিক্ষিত হও, পয়সা কামানোর দিকে নজর দিও না। মানে অল্প বয়সে যারা স্কুলে পড়াশোনা করছেন, স্কুল পড়ুয়ারা, যারা কলেজে পড়াশোনা করছেন, তাদের জন্য এই
পরামর্শ যে আপনারা কম বয়সে পয়সার দিকে নজর দেবেন না। পয়সার দিকে একবার নজর চলে গেলে লেখাপড়াটা হবে না, মানে ঠিক মতো শেখাটা হবে না। যে ঠিক মতো যদি শিখতে পারেন আপনি জীবনে অগাধ উপার্জন করতে পারবেন, কিন্তু যদি ঠিক মতো আপনার শিক্ষাই না হয় তাহলে আপনি কিন্তু ধাক্কা খাবেন, বিভিন্ন দরজায় বারবার ধাক্কা খাবেন, আপনি কিন্তু ভালো উপার্জন করতে কোনো দিনই পারবেন না। তাই আগে শিক্ষার দিকে নজর দাও, উপার্জনের দিকে নয়। ফার্স্ট লার্ন দেন ট্রাই টু আর্ন। ভালো করে লেখাপড়া শিখলে আর ভালো করে যদি বিভিন্ন জীবনের শিক্ষা যদি আমরা শিক্ষিত হই, যেগুলো ভালো উপার্জনের জন্য খুব প্রয়োজনীয়, সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা দুহাত ভরে উপার্জন করতে পারবো। ঠিক আছে, এই কোটেশনের পরে আমরা আরো দু একটা কোটেশন দেখে নেব। সেটা হচ্ছে ওয়ারেন বাফেট কি বলছেন শিক্ষা সংক্রান্ত আরেকটা কোটেশন, যেটা ওয়ারেন বাফেট বলেছেন। একটু দেখুন, খুব শিখতে হবে, পড়াশোনা করতে হবে, এই বয়সেও পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু অনেক কিছু জানা যাবে না। আর যারা জানে তারা এগিয়ে থাকে, যারা জানে না তারা পিছিয়ে থাকে। লেখাপড়া শিক্ষা মানে কি শুধু ডিগ্রি শিক্ষা নয়, আপনি গ্রাজুয়েট, আপনি মাস্টার ডিগ্রি, এই শিক্ষার কথা আমরা শুধু বলছি না। আমরা বলছি কোন পার্টিকুলার নলেজটা, কোন জ্ঞানটা আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, সেই জ্ঞানটা আপনার মধ্যে আছে অথবা নেই। সেই জ্ঞানটা যদি না থেকে থাকে আপনি শিখুন, আপনি পড়ুন, আপনি জানুন, মানুষের সঙ্গে আলোচনা করে শিখুন। বুঝতে পেরেছেন? তা আপনি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত কিছুটা হয়ে থাকেন, আরো কিছুটা বাকি থেকে থাকে, আপনি যে বয়সী হন না কেন এখনো শিখুন। যদি আপনি ভালোভাবে শিখতে পারেন যে কোনো জ্ঞান, যে জ্ঞানটা আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, সেই জ্ঞানটা যদি আপনি নিতে পারেন নিজের মধ্যে, তাহলে কিন্তু আপনি আপনার খুব ভালো উপার্জন করতে পারবেন, আর ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, দেখুন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়ারসেলফ। আমরা সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি যে ইনভেস্টমেন্ট করতে পারি সেটা নিজেই নিজের উপর ইনভেস্টমেন্ট করতে পারি। আমরা কোনো বিজনেসে ইনভেস্ট করি, প্রজেক্টে ইনভেস্ট করি তো ওয়ারেন বাফেট অনেক বড় জ্ঞানী ব্যক্তি, উনি বলছেন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট তো নিজের উপর করো, মানে নিজের জ্ঞান বাড়ানোর জন্য সময় ইনভেস্ট করো। যদি পয়সা কিছু খরচা করতে হয় কারো কাছ থেকে শেখার জন্য, জানার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য, তাকে পয়সা দিয়ে পয়সা ইনভেস্ট করো। কিসের জন্য? নিজেকে শেখানোর জন্য। যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে মার্কেট থেকে, এই দুনিয়া থেকে, তত বেশি কিন্তু তুমি উপার্জন করতে পারবে। দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ উইল আর্ন। যত বেশি শিখবে তত বেশি তুমি উপার্জন করতে পারবে। না শিখে যে বা যারা উপার্জন করার স্বপ্ন দেখেন তারা উপার্জন করতে পারবেন না স্টক মার্কেট থেকে। উল্টে এই মার্কেটে হাঙর, শার্ক, তিমি মাছ, কুমির, বড় বড় জীবজন্তু আছে, তাদের পেটে চলে যাবেন। মানে হচ্ছে আপনার প্রচুর বড় বড় লস হয়ে যাবে। যদি আপনি না শিখে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, অনেক বড় লস হয়ে যাবে। আপনার ভিন্ন পেশা থেকে যে উপার্জনের অর্থ আপনি শেয়ার মার্কেটে ঢালছেন, ওই পেশা থেকে উপার্জন করে নিয়ে আসবেন, আর এই পেশা মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের পেশায় আপনি নষ্ট করবেন টাকাগুলোকে শুধু। ঠিক আছে, তাই নিজে পড়াশোনা করুন, যত বেশি পারবেন এই সংক্রান্ত বইপত্র পড়ুন, এবং বইপত্র পড়ার পরেও যদি আপনার মনে হয় বিভিন্ন বিষয়ে আপনার কনফিউশন বা সন্দেহ থেকে যাচ্ছে, আপনি ঠিক পরিষ্কার হতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি যারা এই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট, সেই রকম শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট সম্পর্কে যারা গুরু, সেই গুরুদের কাছ থেকে কিন্তু আপনারা শিখুন, তবে কিন্তু আপনারা উপার্জন ভালো করতে পারবেন। ঠিক আছে, উপার্জন যে করা যায় তার তো উদাহরণ আমরা দিচ্ছি, আরো 3টে উদাহরণ আমি দিয়ে আজকের আলোচনা শেষ করব। ঠিক আছে, আরেকটি কোটেশন দেখুন, আমি এইটা বলেই তারপর আলোচনা চলে যাচ্ছে উদাহরণে, তারপরে আরো আমরা ক্যাপশন দেখব। ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে, আরেকটু বড় করে দিই যাতে করে এটা ছাড়া আর অন্য কোনোটা যেন না থাকে স্ক্রিনে। ঠিক আছে, দেখুন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি while you sleep,
you will work until you die. খুব মারাত্মক কথা, মারাত্মক সত্যি কথা। যখন আপনি ঘুমিয়ে আছেন তখনও যদি আপনার পয়সা উপার্জন না হতে থাকে, এমন কোনো পথ যদি আপনি খুঁজে বের করতে না পেরে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনের শেষ দিন পর্যন্ত মানে আমৃত্যু আপনাকে কাজ করেই যেতে হবে সংসার চালানোর জন্য, তাই না? কি খাবো, কি দিয়ে খাবো, কি সংসারটা চলবে কি করে, ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে মেয়েদের এস্টাবলিশমেন্টের খরচা, ছেলেটা পাস করে বসে আছে, চাকরি হচ্ছে না, ওকে একটা ব্যবসা বাণিজ্য খুলে দিতে হবে, সেটার জন্য কি করে পুঁজি কোত্থেকে জোগাড় করব, নানান চিন্তা ভাবনার কারণে কিন্তু আপনাকে আলটিমেটলি নানান প্রয়োজনে জীবনের শেষ দিন পর্যন্ত, এমন কি হতে পারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। কত কষ্ট করে সেই জীবনটা বলুন তো। কারণ আপনি এমন কোনো পথ খুঁজে পেতে পারেননি আপনার জীবনে, ঠিক মতন আপনি নিজের জীবনের যে সমস্ত গলি ঘুঁজিগুলো আছে সেগুলোকে ভালো করে এক্সপ্লোর করেননি। আপনি যে জিনিসগুলো জানার ছিল, ইনকামের পথ, অনেক বাড়তি ইনকামের যে পথ, সেগুলোর জন্য যে নলেজ নেওয়ার দরকার ছিল সেই নলেজটা আপনি নেননি। হয়তো আপনার কাছে নলেজ এলেও আপনি সেটাকে আপনি ঠেলে দূরে সরিয়ে দিয়েছেন, এমনটা হয়েছে অনেক সময়, বা আপনার সুযোগ আসেনি। তো আপনি যদি সুযোগ পেয়ে হারিয়ে থাকেন অথবা সুযোগ পাননি কখনো, তো এরকম অবস্থা যদি চলতে থাকে, আলটিমেটলি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আপনি মিলিয়ে দেখুন কথাগুলো। আর যদি জীবনের কোনো সময়ে, সেটা আপনি আপনার 30 বছর বয়সে হোক, 40-এ হোক, 45-এ হোক, 50-এ হোক, 55-তে হোক, যখনই খুশি আপনি যদি একবার জেনে গিয়ে থাকেন যে এটা হচ্ছে বেস্ট পথ শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, এবং তার জন্য আমাকে নলেজ নিতে হবে, আমাকে জানতে হবে কোন শেয়ারটা আমি সিলেক্ট করবো কি করে, এই স্টকটাতে আমি যদি ইনভেস্ট করি তাহলে স্টকটা আমাকে গ্রোথ দেবে, আমাকে লস দেবে না, এই বাছাইটা আমি কি করে করব, তার জন্য যে নলেজটা নিতে হবে সেই নলেজটা আমি বই পড়ে নেব। বই পড়ে যদি সম্পূর্ণ নলেজ পাচ্ছি না, তাহলে আমি কারো কাছে শিখবো, ট্রেনিং নেব, তারপরে আমি ধীরে ধীরে ইনভেস্টমেন্টের পথে এগোবো। এমনটা যদি আপনি করে থাকতে পারেন, যদি 10-15 বছর আগে শুরু করে থাকেন, আপনি দেখুন গত 10-15 বছর আগে যদি আপনি লাখখানেক টাকাও ইনভেস্ট করে থাকেন, কি লাখখানেক বাদ দিন, আপনি 10,000 টাকা ইনভেস্ট করে থাকেন, 10,000 টাকা এতদিন অন্তত 5-10 লাখ টাকায় পরিণত হয়ে গেছে যদি 15 বছর আগে করে থাকেন। আর 1 লাখ টাকা যদি করে থাকেন, অবশ্যই 15 বছর 1 লাখ টাকা 4-5 কোটিতে পরিণত হয়ে গেছে। আপনি হিসাব করে দেখতে পারবেন। তো যাই হোক, আমরা নেক্সট উদাহরণে চলে যাচ্ছি, আবার আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের ইনফোসিসের উদাহরণটা আমরা 13.68 crore, 28 বছরে 10,000 টাকা, 13,68,00,000 থেকেও বেশি হয়ে গেছে, এটা আমরা দেখলাম কিন্তু, ঠিক আছে। এবার চলুন আমরা দেখছি আরেকটা উদাহরণ। আমরা এক্সাম্পল নিচ্ছি কি করে 10,000 টাকা হলো প্রায় 1,034 কোটি টাকা। কি করে 10,000 টাকা হলো প্রায় 1,034 কোটি টাকা। কোন মানুষকে যদি হঠাৎ করে এরকম একটা কথা বলে দেওয়া হয়, যে বলবে, মানে আমি বলি আপনি বলুন, যে বলবে তাকে সে পুরোপুরি পাগল ভাববে, তাই না? মানে এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন, আমার কথাগুলো শুনছেন, তারা আমাকে নিশ্চয়ই পাগল ভাবছেন। আর আপনি পাগল ভাবলে আমার সত্যি কোনো রাগের ব্যাপার নেই, কোনো দুঃখের ব্যাপার নেই, কারণ আমি জানি এটা খুব ভাবাটা খুব স্বাভাবিক। কারণ 10,000 টাকা 1,034 কোটি টাকায় পৌঁছাতে পারে, এটা অকল্পনীয়, অবিশ্বাসনীয়, বিশ্বাস করা সম্ভব নয়। তাই আপনি যদি আমাকে পাগল ভাবেন, আমার সত্যি তাতে কোনো রাগ, দুঃখ, আক্ষেপ কিচ্ছু নেই, খারাপ লাগছে না, আপনি আমাকে পাগল ভাবতেই পারেন। তো চলুন উদাহরণে চলি। উইপ্রো ভারতবর্ষের আরেকটা দিগ্গজ আইটি কোম্পানি, নাম নিশ্চয়ই শুনেছেন। এই কোম্পানিতে
আমরা যদি 10,000 টাকা ইনভেস্ট করতাম 1980 সালে, যদি কিনা উইপ্রোর জার্নিটা শুরু হয়েছিল 1971 সালে, 1971 সালে থেকে ওরা শেয়ার মানুষকে দিত, কিন্তু সেই সময়কার ডেটা, কাগজের গল্প ছিল তখন, সেই সময়কার ডেটা বা তথ্য আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তাই 1971 সাল থেকে হিসেবটা আমি করিনি। আপনাদেরকে আমি তথ্যটা একটু দেখিয়ে দিই, আবার চলে আসবে এই পেজটাতে। উইপ্রো কিন্তু, আসুন এই যে হিস্ট্রি অফ উইপ্রো, 31শে অক্টোবর 1971 উইপ্রো কিন্তু 3:1 বোনাসও দিয়েছিল 1971, মানে তারও আগে থাকতে কিন্তু তাদের শেয়ার বেচা কেনা ব্যাপারটা চলছিল কিন্তু, ঠিক আছে, 1971 আগে থাকতে, তবে তো বোনাস দিয়েছে 3:1। তো যাই হোক, আমাদের কাছে ওই সময় কি দাম চলছিল শেয়ারের, তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কাছে তথ্যগুলো না থাকার কারণে আমরা কিন্তু এই সময় থেকে নিইনি। আমরা যেখান থেকে তথ্য পাচ্ছি, অথেন্টিক তথ্য, সেই জায়গা থেকে নিয়ে আমরা হিসাব করেছি। তো দেখুন কি হতে পারে। এই দেখুন, 1980 সালে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 10,000 টাকার। নাম্বার অফ শেয়ারস, আমরা শেয়ার কিনেছিলাম 100টা, 100টা শেয়ার, প্রত্যেকটার দাম 100 টাকা, ফেস ভ্যালু 100 করেছিল, আর আমরা 10,000 টাকা দিয়ে 100টা কোয়ান্টিটি কিনতে পেরেছিলাম উইপ্রোর, ঠিক আছে। এবার দেখুন 1981 সাল, তার পরের বছরই এটা 1:1 বোনাস দিল। আমি একটু দ্রুত একটু আলোচনা করব, মানে আপনার শেয়ারের কোয়ান্টিটি হয়ে গেল ডাবল, 200। 85-তে 1:1 বোনাস, তো কোয়ান্টিটি আবার ডবল হয়ে গেল, 400 হয়ে গেল। 1986-তে স্টকটা ভেঙে গেল, ফেস ভ্যালু করে দিল 100-র বদলে 10। তো 100 ফেস ভ্যালুকে, 100 ফেস ভ্যালুকে যদি 10-এ নামিয়ে আনে, তাহলে প্রতি একটা শেয়ার কততে ভেঙে গেল, 10টা ভাগে ভেঙে গেল, ঠিক আছে। 100-কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, 10-10-কে 100, তো একটা শেয়ার 10টা শেয়ারে ভেঙে গেল। আপনার ছিল 400টা শেয়ার, এরপর হয়ে গেল কিন্তু 400 × 10, মানে 4,000 শেয়ার কোয়ান্টিটি হয়ে গেল। 1987-তে 1:1 বোনাস দিল, 4,000-এর ডবল হয়ে গেল 8,000। 1989-এ আবার 1:1 বোনাস দিল, 8,000-এর ডবল হয়ে গেল 16,000। কারো যদি বুঝতে অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপ করে কখনো জিজ্ঞাসা করতে পারেন। 1992 সালে আবার 1:1 বোনাস দিল, হয়ে গেল 16,000-এর ডবল, 32,000 শেয়ার কোয়ান্টিটি। 1995-এ 1:2 বোনাস, আবার 1, তার মানে 32,000-এর ডবল, 64,000 শেয়ার কোয়ান্টিটি হয়ে গেল। 1997-এ 2:1 বোনাস দিল, এবার কিন্তু বোনাসটা দিল আরো অনেক বেশি, একটা শেয়ার থাকলে তাকে 2টো উপহার দিল, তার মানে শেয়ার কিন্তু 3 গুণ হয়ে গেল, আপনারা যা ছিল তার 3 গুণ হয়ে গেল, মানে ডাবল বেড়ে গেল, বেড়ে 3 গুণ হয়ে গেল, মানে 3 × 64,000। আপনি দেখুন 1,92,000 আপনার শেয়ারের কোয়ান্টিটি হয়ে গেল। 1999 সালে স্টক আবার স্প্লিট হয়ে গেল, ফেস ভ্যালু হয়ে গেল তার 2 টাকা, মানে 10 টাকাকে 2 টাকা করতে এলে কত দিয়ে ভাগ করেছে, 5 দিয়ে ভাগ করেছে, তার মানে শেয়ারের সংখ্যা হয়ে যাবে 5 গুণ, শেয়ারের সংখ্যা কি হয়ে যাবে 5 গুণ। ওকে, শেয়ার সংখ্যা 5 গুণ হয়ে গেল। তো দেখুন এটা কিরকম ভাবে হলো, 5 গুণ যখন হলো, 1,92,000-কে আপনি যখন করবেন, আপনি ভাগ করবেন, তখন দেখবেন, সরি গুণ করবেন, তো 1,92,000 ইন্টু 1,92,000 ইন্টু 5, তো দেখবেন 9,60,000 কোয়ান্টিটি হয়ে গেল। কারণ ফেস ভ্যালু ছিল 10, সেটাকে এখন ভেঙে 2 করে দিয়েছে, 10-কে 2 করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হয়, যখন শেয়ারের ফেস ভ্যালুটা কমিয়ে দেওয়া হবে, এর ফলে শেয়ারের কোয়ান্টিটিটাকে বাড়িয়ে ওইটাকে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে। এদিকে 5 ভাগ করে দেওয়া আছে শেয়ারের ফেস ভ্যালুটাকে, তো কোয়ান্টিটিটাকে 5 গুণ করে দেওয়া হবে, হয়ে গেল 9,60,000 কোয়ান্টিটি হয়ে গেল। 2004 সালে 2:1 বোনাস, তার মানে এটা কিন্তু একটা শেয়ার থাকলে তাকে 2টো আরো গিফট দেওয়া হলো, তার মানে এটা কিন্তু 3 গুণ হয়ে গেল, 28,80,000 হয়ে গেল আমাদের শেয়ার কোয়ান্টিটি। তারপরে 2005-এ 1:1 বোনাস, তাহলে কিন্তু হয়ে গেল 57,60,000। এবং 2010 সালে 2:3 বোনাস, 3টে যার কাছে শেয়ার আছে তাকে 2টো শেয়ার গিফট দেবে, এরকম ভাবে এটা হয়ে গেল 96 লাখ। তারপরে 2017 সালে 1:1 বোনাস যখন দিল, তখন কিন্তু এটা ডবল হয়ে গেল, 1,92,00,000 হয়ে গেল আমাদের শেয়ারের কোয়ান্টিটি।
আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল কিন্তু 1980 সালে মাত্র 10,000 টাকার। ঠিক আছে, 1980 সালে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রাথমিক আমাদের বিনিয়োগ ছিল মাত্র 10,000 টাকা। 2019 সালে লাস্ট বোনাস দিয়েছে, যার কাছে 3টে শেয়ার আছে তাকে দিয়েছে একটা বোনাস। তো আমাদের কাছে ছিল 1,92,00,000 শেয়ার, আমাদের এখন শেয়ারের সংখ্যা হয়ে গেল 2,56,00,000 শেয়ার। ঠিক আছে, তো বর্তমানে আমরা আবার চার্ট শেয়ার করব। 26শে মার্চ 2021, মানে এই গত শুক্রবারে উইপ্রোর দাম কি চলেছে, ফাইনাল ক্লোজিং দাম কি আমরা দেখে নিচ্ছি। দেখুন, ফাইনাল ক্লোজিং দাম 403 টাকা 90 পয়সা। যদিও উইপ্রো অনেক হাই দামে পৌঁছেছিল, আপনারা দেখুন উইপ্রো 467 টাকা 45 পয়সা দামেও কিন্তু পৌঁছেছিল 13ই জানুয়ারি তারিখে, 467 টাকা 45 পয়সা। আমি সেই দাম ধরছি না, তার থেকেও প্রায় 64 টাকা কম দাম যে চলে এসছে, আমি কমা দামটা ধরছি। কমের দামটা হচ্ছে 403 টাকা 90 পয়সা। এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন তো, 403 টাকা 90 পয়সা দিয়ে কিন্তু আমরা গুণ করেছি, এই যে 403 টাকা 90 পয়সা। ঠিক আছে, ওকে। তো 403 টাকা 90 পয়সা প্রাইস যদি আমরা পেতাম, যদি কিনা আমরা শুক্রবারে বিক্রি করে দিতাম আমাদের কাছে যে 2,56,00,000 শেয়ার ছিল, 2,56,00,000 শেয়ারকে আমরা 403 টাকা 90 পয়সা তাহলে যদি বিক্রি করতাম, তো আমাদের কাছে পাওয়া যেত, আমরা পেতাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর তারপরে আরো 3টে সংখ্যা, তার মানে হচ্ছে 1,033,98,40,000 টাকা। 98 লক্ষর পরে 40,000 আছে, আর 1,60,000 টাকা যোগ করলেই কিন্তু এটা হচ্ছে 1,034 কোটি টাকা। তাই আমি এখানে লিখেছি প্রায় 1,034 কোটি টাকা, 1,60,000 টাকা আর একটু বাকি আছে। এটা হয়ে গেলে কিন্তু 1,034 কোটি টাকা এটা কিন্তু পৌঁছেছে। কত দিনে পৌঁছেছে, কত বছরে পৌঁছেছে? 1980 সাল থেকে 2000 সাল পর্যন্ত 20 বছর, আর এই 2021 41 বছর। আপনার বাবা বা আপনার ঠাকুরদা যদি 41 বছর কোনো স্টককে হোল্ড করে রাখতেন, তাহলে কিন্তু আপনি আজকে মাত্র 10,000 টাকার পুঁজি, ভেবে দেখুন একবার, তাহলে কিন্তু আপনি 1,034 কোটি টাকার মালিক কিন্তু এখন কমসে কম হতে পারতেন। হয়নি কেন? কারণ আমার বাবা, আমার দাদু এরা কি করেননি, সেই সময় এসব খবর রাখেননি, সেই সময় তারা এই লেভেলের শিক্ষায় শিক্ষিত হননি, তারা এই টাকাটাকে এইভাবে ইনভেস্ট করে বাড়ানো যেতে পারে এই কথাটা ভাবেননি, জানেননি, আবার জানলেও তারা দুচ্ছাই করে উড়িয়ে দিয়েছেন। তারা কেউ বলেছে তাকে গুরুত্ব দেননি, তারা তাকে বলেছে হ্যাঁ যা, শেয়ার মার্কেটে টাকা নষ্ট হয়ে যায়, ওটা জুয়ার মার্কেট, আমরা ওতে টাকা রাখবো না। এরকম বহু কাহিনী আমরা গোটা ভারতবর্ষে শুনতে পাবো। আমি আমার বাড়ির অনেক পুরনো দিনের ট্রাঙ্কের মধ্যে একটা অনেক পুরনো দলিল পত্র, আসলে জামা কাপড় খুঁজতে খুঁজতে অনেক নিচে ঘাটতে ঘাটতে, আমি অনেক বছর আগের কথা বলছি, আমার এখন থেকে প্রায় বলতে পারেন 35, হ্যাঁ প্রায় 35 না হলো 32-33 বছর আগের কথা, যখন আমার বয়স 10-11 বছর ম্যাক্সিমাম ছিল, বা তার থেকে একটু ছোটই ছিলাম হয়তো। ঘাটতে ঘাটতে একটা কাগজ আমি দেখতে পেয়েছিলাম। সেই কাগজটা কিন্তু ইংরেজিতে লেখা ছিল, তাতে ইংরেজিতে ছাপানো ছিল। ছোটবেলায় আমি হয়তো 10-11 বছর বয়সে অত ভালো ইংরেজি মোটামুটি পড়তে পারতাম, খুব ভালো তো পড়তে পারতাম না, কিন্তু সেটা পড়ে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ পিরিয়ডে, ভারত যখন স্বাধীন হয়নি, ইংরেজদের অধীনে ছিল, সেই কোন একটা ব্রিটিশ কোম্পানির একটা ব্রিটিশ ইন্স্যুরেন্স কোম্পানি, যার বার্ষিক প্রিমিয়াম ছিল 1 টাকা, মানে 1 রুপিয়া, 1 রুপি, 1 টাকা প্রিমিয়ামে আমার ঠাকুরদাদার বাবা তিনি কিন্তু একটা ইন্স্যুরেন্স করেছিলেন। 1 টাকা তৎকালীন যুগের প্রিমিয়াম দিয়ে, বছরে 1 টাকা প্রিমিয়াম দিয়ে কিন্তু একটা ইন্স্যুরেন্স করেছিলেন, আমি সেই কাগজটা দেখতে পেয়েছিলাম।
ওই সময় যদি তারা কোনো শেয়ার মার্কেটে টাকা রাখতেন, যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে রাখতেন, তাহলে কিন্তু আমি আপনাদের সামনে এই শেয়ার মার্কেটের নলেজ নিয়ে এত বকবক করতাম না। তাহলে আমি এখন কয়েকশো কোটিপতি, কম করে কয়েক হাজার না হলে কয়েকশো কোটিপতি অবশ্যই থাকতাম, আমি আরাম আয়েসে জীবনযাপন করতাম। তাহলে কিন্তু এই আপনাদের সবার উপকারের জন্য, আমি নিজের উপকার এবং আপনাদের সবার উপকারের জন্য এত বকবক করতে এই লাইভ সেশনে আসতাম না, আমার প্রয়োজনই থাকতো না। ঠিক আছে, আমি যখন খুশি মরিশাস, যখন খুশি সুইজারল্যান্ড, আমি ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, যখন খুশি ঘুরে ঘুরে বেড়াতাম। যাই হোক, চলুন এটা দেখলাম। এরপর আরেকটা আমরা এক্সাম্পল দেখি। রিলায়েন্স খুব নামি দামি একটা কোম্পানি, এখন চারিদিকে শুধু এই কোম্পানিটার নাম ছড়াচ্ছে। কিন্তু রিলায়েন্সে 10,000 টাকা যদি আমরা রাখতাম 1983 সালে, মানে আজ থেকে 38 বছর আগে, 37 ইয়ার্স আগো, মানে উইপ্রো যখন রাখতাম তার থেকে মাত্র 4 বছর পরে, যদি 4 বছর না 3 বছর, তাই তো, হ্যাঁ 3 বছর পরে যদি তাতে টাকা রাখতাম, কোথায় উইপ্রো থেকে পাওয়া গেল 1034 কোটি টাকা, যখন কিনা উইপ্রোর শেয়ারের দাম এখন কত হচ্ছে, মাত্র বলুন, মাত্র 403 টাকা 90 পয়সা এখন। যখন কিনা রিলায়েন্সের শেয়ারের দাম 2400 টাকা পর্যন্ত প্রায় গেছিল, এখন কমে সময় 1900 সামথিং, 1990-95 দিকে। মাত্র 3 বছরের ব্যবধানে রিলায়েন্সের গ্রোথ এত কম কেন হলো? মাত্র 2.5 কোটির কিছুটা বেশি কেন হলো 10,000 টাকা? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন করেছি, প্রশ্ন কোনো কঠিন প্রশ্ন করিনি। রিলায়েন্সে আমার টাকাটা খাটলো 37 বছর, 10,000 টাকা, সেম অ্যামাউন্ট, মাত্র 3 বছর বেশি খেটেছে কোথায়, 37 না 38 বছর এতে খেটেছে রিলায়েন্সে, আর মাত্র 3 বছর বেশি খেটেছে, 41 বছর খেটেছে উইপ্রোতে, সেম অ্যামাউন্ট, সেম মানে ওই 10,000 টাকার অ্যামাউন্ট। ওখানে 1034 কোটি টাকা তৈরি হলো, আর এখানে মাত্র 2.5 কোটি টাকা তৈরি হলো কেন? এইটাই আমার প্রশ্ন। আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, আবার বলছি, নোট করে নিন, 8168368843। এটাতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি আমরা করতাম 1983 সালের জানুয়ারি মাসে, তখন কিনা শেয়ারের দাম ছিল 10 টাকা করে, 10 টাকার ফেস ভ্যালু ছিল, 10 টাকার শেয়ার ছিল, এখনো ফেস ভ্যালু 10 টাকাই আছে। তো 10 টাকার শেয়ার যদি আমরা কিনতাম 10,000 টাকা দিয়ে, তাহলে আমরা শেয়ার পেতাম, কোয়ান্টিটি পেতাম 1000, 1000 ইন্টু 10 মানে 10,000 টাকা। ঠিক আছে, 1983 সালেই আবার পরবর্তীতে জানুয়ারি মাসের পরে, বেশ কয়েক মাস পরেই বোনাস দিয়েছে কোম্পানি, 5টা যার কাছে শেয়ার আছে তাকে 3টে শেয়ার দিয়েছে। ঠিক আছে, মানে এই 1000 শেয়ারের পেছনে আমরা কটা শেয়ার পেয়ে গেছি, 600 খানা শেয়ার কিন্তু এক্সট্রা পেয়েছি, 1600 হয়ে গেছে। 1997 সালে আবার 1:1 বোনাস ঘোষণা করেছে, 3200 হয়ে গেছে, ডবল হয়ে গেছে। 2009 সালে 1:1 ঘোষণা করেছে, 3200 ডবল হয়ে গিয়ে 6400, 6400 কোয়ান্টিটি হয়ে গেছে। আর 2017 সালে 1:1 বোনাস হয়ে গেছে, 12,800 হয়ে গেছে। ঠিক আছে, তো এখনকার মার্কেট ভ্যালু আপনি দেখে নেবেন, চলুন একবার দেখিয়ে দিচ্ছি। এখনকার মার্কেট ভ্যালু হচ্ছে গিয়ে রিলায়েন্সের, দেখতে পাচ্ছেন 1994 টাকা 65 পয়সা। ঠিক আছে, ওপরে উঠেছিল, অনেক ওপরে উঠেছিল রিলায়েন্স, কিন্তু এখন এই মুহূর্তে যেটা দাম আমি সেটাই ধরছি। রিলায়েন্স দেখুন সর্বোচ্চ উঠেছিল 2369 টাকা 35 পয়সা, আমি সেই দাম ধরছি না, আমি মাত্র ওর থেকে প্রায় 400 টাকা এখন কমে গেছে, তো সেই দামটা ধরছি 1994 টাকা 65 পয়সা। ঠিক আছে, 1994 টাকা 65 পয়সা এই যে। আর আমাদের শেষ পর্যন্ত 10,000 টাকা ইনভেস্টমেন্টের প্রেক্ষিতে আমাদের কোয়ান্টিটি হচ্ছে কি 12,800। ঠিক আছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, গুণ করে দিচ্ছি, আমরা 2,55,31,520 টাকা দেখতে পাচ্ছি, যদি গত শুক্রবার আমরা বিক্রি করে দিতাম। ঠিক আছে, এই জন্য আমি লিখেছি 2.5 কোটির কিছুটা বেশি, 2,55,00,000। চলুন এরপরে আমরা কিছু নলেজের কথা শুনে নিই। এগুলো তো কত প্রফিট
হতে পারতো সেগুলো দেখছি। নলেজ হচ্ছে এখানটায়। নলেজের কথা আমরা এখানটায় একটু বলি। আরো কিছু ক্যাপশন আপনাদের জন্য আমি রেখেছি। কখন ইনভেস্টমেন্ট করা উচিত, এটা একটা বড় প্রশ্ন। এই ক্ষেত্রে মিস্টার ওয়ারেন বাফের এই উক্তিটা কিন্তু খুব প্রণিধানযোগ্য। এই উক্তিটাকে আপনারা খুব গুরুত্ব দিয়ে বুঝতে পারেন যে কখন আমরা শেয়ার মার্কেটে এন্ট্রি করব বা স্টক কিনবো। সেক্ষেত্রে উনি বলছেন, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। শেয়ার মার্কেটে যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রচুর লোভে ছোটাছুটি করছে, আরো দাম বাড়ছে, আরো দাম বাড়ছে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, লোকে তখন শেয়ার কিনছে, আপনাকে তখন বলছে, আপনি তখন ভয় পান। শেয়ার মার্কেটে এত বাড়তি দাম থেকে, দামের কারণে আপনার ভয় পাওয়া উচিত। আপনি ভয় পেয়ে পিছিয়ে থাকুন, মানে আপনি তখন কিনবেন না। বরঞ্চ আপনার যদি আগে ওই কোম্পানির, যে কোম্পানির দাম খুব বেড়েছে, আরো বেড়ে যাচ্ছে, লোকে আরো বাড়ার আকাঙ্ক্ষা করছে, স্বপ্ন দেখছে, আপনি কি করবেন? সেই কোম্পানি যদি শেয়ার আগে থাকতে আপনার হোল্ড করা থাকে, আপনি শেয়ারগুলো বেচে, সবাই যখন কিনছে সেই প্রচুর চড়া দামেতে আপনি ভালো প্রফিট নিয়ে আপনি বেচে বেরিয়ে যান, প্রফিট বুক করে নিন। ঠিক আছে? আপনার ভয় এই কারণে হওয়া উচিত, এত যখন বাড়ছে এবার কিন্তু দাম কমার পালা। তাই যত বেশি প্রফিট হচ্ছিল সেই প্রফিটটা কিন্তু নিতে পারবো না দাম প্রচুর যখন কমে যাবে। তাই আপনার উচিত কি করা? তখন আপনার প্রফিট বুক করে নেওয়া। আর যদি আপনার কেনা আগে না থাকে আপনি চুপচাপ বসে থাকুন, লোককে দেখুন কিনছে, আপনি ভয় পান, ভয় পেয়ে কিন্তু বাড়তি দামে কখনো কিনবেন না। অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। আর যখন দেখবেন মার্কেট খুব ডাউন হচ্ছে, খুব ডাউন হচ্ছে, মার্কেট ধরাধার ধরাধার পড়েই যাচ্ছে, সবাই ভয় পাচ্ছে, এই সময় কি শেয়ার কেনা উচিত, এই সময় কি শেয়ার কেনা উচিত, তখন আপনাকে লোভী হতে হবে। তখন আপনাকে কি হতে হবে? লোভী হতে হবে। সবাই যখন ভয় পেয়ে শেয়ার বেচে বেরিয়ে যাচ্ছে, সবাই ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছে, তুফান চলে এসছে, মার্কেটে ভূমিকম্প চলে এসছে, সুনামি চলে এসছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এইরকম ভাবে ভয় পেয়ে সবাই যখন শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, আপনি তখন লোভীর মতো শেয়ার যত পারেন, আপনার যতখানি পুঁজি আছে, মানে সেফ অ্যামাউন্ট দিয়ে, যেটা ইনভেস্ট করলে আপনার নষ্ট হলেও কিছু যায় আসে না, তেমন অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে দিন লোভী মতন। তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক বড় রিটার্ন পাবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি কেন স্টক মার্কেটে ইনভেস্ট করব, আমি কেন ইনভেস্টর হব? আপনার জীবনের যে যন্ত্রণাগুলো চলছে, আপনার যে আকাঙ্ক্ষা বা স্বপ্নগুলো আছে, সেগুলো সবই আপনি পূরণ করতে পারছেন না বলেই আপনি আমার আজকের এই আলোচনাটা ফেসবুকে বা ইউটিউবে, যেখানের মাধ্যমে হোক আপনি শুনছেন। যদি শুনছেন, তার মানেটা আপনার জীবনের সব স্বপ্নগুলোকে কিন্তু আপনি এখনো পর্যন্ত বাস্তবায়িত করতে পারেননি বলেই শুনছেন। তার মানে আপনার জীবনে বেশ কিছু অভাব রয়েছে, অনেক কিছু না পাওয়া রয়েছে। সেই না পাওয়াগুলো কিন্তু না পাওয়া থাকতো না, সেই না পাওয়াগুলো কিন্তু পূর্ণ হয়ে যেত যদি কিনা আপনার ঠাকুরদা অথবা আপনার বাবা কেউ আজ থেকে 30-40 বছর আগে কিংবা 20-25 বছর আগেও 10-20 হাজার টাকা ইনভেস্ট করতেন কোনো ভালো কোম্পানির শেয়ারেতে। যে 10-20 হাজার টাকা কিন্তু তাদের পক্ষে খুব বড় অ্যামাউন্ট ছিল না সেই সময়। ঠিক আছে? যদি আপনি মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ হন, খুব গরিব ঘরের পক্ষে এটা অসম্ভব ছিল, আমি অবশ্যই মানি কথাটা। তো আজকে যে অর্থনৈতিক ছত্রছায়ার তলায় আপনি থাকতে পারছেন না বলে আপনার অনেক স্বপ্নগুলো অবাস্তব রয়ে যাচ্ছে, স্বপ্নগুলো বাস্তবায়িত হতে পারছে না, তার কারণ হচ্ছে বড় অর্থের ছাতার তলায় আপনি নেই। কারণ ছাতাটা কেউ বানায়নি, মানে একটা ছোট
চারা গাছ আজ থেকে 30-40 বছর আগে যদি আপনার ঠাকুরদা লাগিয়ে যেতেন, আম গাছ বা কাঁঠাল গাছ বা যে কোনো গাছ বা শাল গাছ বা সেগুন গাছ, সেই গাছের তলায় কিন্তু অন্তত ছায়াটা আপনি উপভোগ করতে পারতেন আজকে, তাই না? সেই গাছটা হচ্ছে, আমি টাকার গাছের কথা বলছি, বুঝতে পারছেন তো? একটা ছোট চারা গাছ আজ থেকে 30 বছর আগে যদি আপনার ঠাকুরদা লাগিয়ে যেতে পারতেন বা আপনার বাবা, আর সেই গাছটা কিন্তু আজকে বিশ্ব পরিচর্যা যদি ঠিক করা হতো, সেই গাছটা কিন্তু একটা মহিরু হয়ে আজকে পরিণত হয়েছে। সেই গাছের তলায় ছায়া তো পেতেন। ঠিক সেই রকমই আজকে যদি আপনি ছায়ার তলায় বসে আছেন, কেউ যদি ছায়ার তলায় বসে আছে, বুঝতে হবে আজ থেকে 30-40-50 বছর, 100-150-200 বছর আগে, অনেক লম্বা সময় আগে কেউ না কেউ একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছিল, তাকে যত্ন করেছিল, জল দিয়েছিল, সার দিয়েছিল, সেটাকে যত্ন করে বড় করে তুলেছিল। তাই কিন্তু আপনি আজ তার ছায়া উপভোগ করতে পারছেন। দুনিয়ার যত রোদ, সেগুলো থেকে কিন্তু আপনি বাঁচতে পারছেন। তার মানে হচ্ছে জীবনে যত দুঃখ কষ্ট, অর্থের কারণে যে সমস্যাগুলো, সেগুলো থেকে কিন্তু আপনি, সেগুলো ধরাছোঁয়ার বাইরে আপনি থাকছেন যদি কিনা আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ, আপনার বাবা বা ঠাকুরদার মধ্যে কেউ বা তারও পূর্বের কেউ যদি শেয়ার মার্কেটে ভালো স্টকেতে, সঠিক স্টকেতে বিনিয়োগ করে থাকতেন, আপনি কিন্তু হাজার হাজার কোটির সম্পদ নিয়ে আজকে বসে থাকতেন। তাহলে কিন্তু জীবনে কি করব, কিভাবে করব, এগুলো ভাবতে হতো না। আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য কিভাবে খরচা চালাবেন, মেয়েটার বিয়ে কি করে দেবেন, এসব কোনো কিছু আপনাকে ভাবতে হতো না। বা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কি করে করবেন, তার জন্য খরচা, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো বা আরো কিছু, তার জন্য যে খরচা কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা, সেই খরচা নিয়ে টেনশন আপনাকে করতে হতো না। ঠিক আছে? তো জানবেন, আপনার বাবা বা ঠাকুরদাস না জেনে, না জানার কারণে যে ভুলটা করেছেন, আপনিও কি একই ভুল রিপিট করবেন? নাকি আপনি আপনার সন্তানের জন্য, আজকে তাদের ভবিষ্যতের জন্য আজকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের ভবিষ্যৎটাকে উন্নত বা সিকিউরড সুনিশ্চিত করার চেষ্টা করবেন? ভাবনা চিন্তা অবশ্যই আপনার হাতে। আমি শুধু কিছু কথা বলে আপনাকে পথ দেখানোর চেষ্টা করতে পারি মাত্র। ঠিক আছে, আমরা চলে যাই লাস্ট আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করে দিই। আরো কিছু এক্সাম্পল আছে। এমআরএফ, যার বর্তমান বাজার দর হচ্ছে গিয়ে 82,009 টাকা 50 পয়সা। ওই শুক্রবারের ক্লোজিং রেট নিয়েছি, হ্যাঁ, 82,009 টাকা 50 পয়সা বর্তমান বাজার দর এমআরএফ টায়ার কোম্পানির। জানেন তো, টায়ার কোম্পানির শেয়ার। ঠিক আছে, 1970 সালের জানুয়ারি মাসে যদি কেউ 1000 শেয়ার কিনতো 10 টাকা দামের, তো 10,000 টাকা তার ইনভেস্ট হতো। 1970 সাল মানে হচ্ছে আজ থেকে 51 বছর আগে। অবশ্যই আপনার ঠাকুরদার পক্ষে সম্ভব ছিল, বাবার পক্ষে সম্ভব ছিল না। 1970 সালেই 10:3 বোনাস দিয়েছে কোম্পানি, মানে 10টা শেয়ার থাকলে তাকে 3টে শেয়ার গিফট দিয়েছে। তার মানে 1000 শেয়ারের বদলে আপনি 300 গিফট পেতেন, মানে 1000 প্লাস 300, 1300 শেয়ার কোয়ান্টিটি দাঁড়াতো। 1975 সালে আরেকবার বোনাস দিয়েছে, 2টো শেয়ার যাদের আছে তাদেরকে আরেকটা শেয়ার গিফট দিয়েছে। তার মানে আমাদের শেয়ারের সংখ্যা বেড়ে হয়ে দাঁড়াতো 1300-র পরে 650 বাড়তো, 1300 প্লাস 650 যোগ করে কত হতো? 1950টা কোয়ান্টিটি দাঁড়াতো। ফেস ভ্যালু আজকেও কিন্তু 10 টাকারই ফেস ভ্যালু আছে, ফেস ভ্যালু কিন্তু বাড়েনি কোম্পানির। ওকে, কিন্তু কোম্পানির শেয়ারের দাম আকাশ কুসুম হয়ে গেছে। 10 টাকা দামের শেয়ারটা হয়ে গেছে এখন 82,009 টাকা 50 পয়সায়। এর থেকেও বেশি বেড়েছিল, প্রায় 1 লাখের কাছাকাছি দামটা চলে গেছিল, 98,000 সামথিং এ পৌঁছে গেছিল। হ্যাঁ, আমি তো ওই দামটা অবশ্যই নিচ্ছি না, আমি এখন যে দাম চলছে সেই দামটা নিচ্ছি। হ্যাঁ, তো 82,009 টাকা 1950 কোয়ান্টিটি গুণ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 15,99,18,525 টাকা, যদি 26শে মার্চ 2021 তারিখে আমরা বিক্রি করে বেরিয়ে যেতাম। তাহলে 10,000 টাকা হয়ে গেল প্রায় 16 কোটি টাকা বলতে পারেন, তাই না? 15,99,00,000 সামথিং মানে প্রায় 16 কোটি টাকা। আরো উদাহরণ আছে, এরকম অনেক উদাহরণ রিসার্চ করে আপনারাও বের করতে পারেন।
আপনারাও অ্যানালিসিস করে বের করতে পারেন। তো স্টাডি করুন, পড়াশোনা করুন, আর যদি কোনো শেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনি যারা ভালো এই বিষয়গুলো শেখাতে পারেন তার কাছে শিখতে পারেন, যে কোনো কারো কাছে শিখতে পারেন, যে কিনা ভালো জানে, যে কিনা এই বিষয়গুলোকে ভালো বোঝাতে পারে, শেখাতে পারে, এবং যে মার্কেটটাকে ভালো বোঝে, সব রকম অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, নিউজের অ্যানালিসিস এবং দীর্ঘদিনের গবেষণা যার হাতে আছে, যেটা নিয়ে আপনাকে প্রপারলি গাইড করতে পারে, এমন যে কোনো শেয়ার মার্কেটে এক্সপার্টের কাছে আপনি শিখতে পারেন, অথবা আপনি বই পড়েও শিখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আবার সকলকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী রবিবার আবার নতুন কোনো আলোচনা নিয়ে হাজির হয়ে যাব ঠিক এই সময়, রাত 8টায়। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।